নমস্কার বন্ধুরা, কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের মন ভালো করা প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি অসাধারণ প্রেমের গল্প ফিরে এলাম। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। শ্রাবণ মাস, সেই ভোর থেকেই কালো কালো মেঘগুলো ভাসমান আদিম জন্তুর মতো আকাশময় হানা দিয়ে ফিরছিল। তুমুল ঝোড়ো বাতাস, বিদ্যুতের হানাহানি, আয়োজনের কোথাও কোনো ত্রুটি ছিল না। আকাশের দিকে তাকিয়েই তখনই বোঝা গিয়েছিল বর্ষার এই দিনটা বড় বেশি আত্মসচেতন, বড় বেশি প্রমত্ত। তার রীতিনীতি মতিগতি সবই দুরন্ত দুঃসহ ঢলের দিকে। সব জেনেও সব বুঝেও সেই ভোরে সুলতাকে নিয়ে শ্যামবাজারের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। না বেরিয়ে আমার সামনে কিংবা পেছনে দ্বিতীয় পথ ছিল না। শ্যামবাজার থেকে প্রথমে আমরা এসেছিলাম হাওড়া স্টেশনে, সেখান থেকে ট্রেনে বর্ধমান। বর্ধমান থেকে যখন পয়ারগঞ্জের শেষ বাসটা ধরেছিলাম তখন দুপুর আর নেই। বর্ষার মেঘাচ্ছন্ন দিনটা বিকেলের মুখোমুখি এসে থমকেছিল যেন। সেই বাসেই চলছি এখনো। বর্ধমানের শহরতলি পেরিয়ে কিছুক্ষণ দক্ষিণে ছুটে গাড়িটা একসময় পশ্চিমগামী হয়েছে। দিনটাও বিকেলের আগের সেই মুহূর্তে আর থেমে নেই। বিকেল এবং সন্ধে ঊর্ধ্বশ্বাসে পার হয়ে রাত্রিটাকে ত্বরান্বিত করতে ছুটেছে। আর সমস্ত দিন ধরে আবহাওয়াটা যার জন্য তৈরি হচ্ছিল, সন্ধে নামার সঙ্গে সঙ্গে তাও শুরু হয়ে গেছে। প্রথমে ঝিরঝির করে থেমে থেমে ফোটায় ফোটায়, পরে অবিশ্রান্ত প্রবল ধারায়। বৃষ্টিটা সমানে চলছে। বাস যত এগোচ্ছে মত্ততা ততই বাড়ছে। আকাশ জোড়া বিরাট মৃদঙ্গটায় গুরু গুরু ঘা পড়ছে। পৃথিবীর আত্মাকে বিদীর্ণ করে বাজ পড়ছে, বিদ্যুৎ ঝলকে যাচ্ছে। আর এদের সঙ্গেই উদ্দাম বাতাসের একটা চুক্তি হয়ে গেছে যেন। পশ্চিম বাংলার এই প্রান্তটাকে রসাতলে পৌঁছে না দেওয়া পর্যন্ত তাদের স্বস্তি নেই। বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গে বাসের জানলাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গিয়েছিল। যতক্ষণ সেগুলো খোলা ছিল নিরাসক্ত শূন্য দৃষ্টিতে বাইরেই তাকিয়েছিলাম। সুলতা আমার বিপরীত প্রান্তের লেডিস সিটে বসে আছে। তার চোখ দুটিও ছিল আমার মতোই বাইরের দিকে ফেরানো। বাইরের কোনো বিষয়ই ছিল না, শুধু যোজন যোজন রুক্ষ রক্তাভ মাঠ, আর মাঝে মাঝে দিগন্তের ওপার থেকে অস্বাভাবিক লম্বা তালের গাছগুলি ইতস্তত মাথা তুলে রয়েছে। সুলতা এবং আমি এতক্ষণ এই শোভা দেখেই কাটিয়ে দিয়েছি, অথচ ভুল করেও পরস্পরের দিকে তাকাইনি। শুধু কি পয়ারগঞ্জের এই বাসে? শ্যামবাজার থেকে আমরা কেউ কারোর দিকেই তাকাচ্ছি না, এমনকি একটা কথাও হয়নি আমাদের মধ্যে। জানালাগুলি বন্ধ হতেই নিতান্ত নিরুপায় হয়ে দৃষ্টিটা ভেতরে ফিরিয়ে আনতে হয়েছিল। বাইরের মতোই বাসের ভেতরটাও বিস্ময় বর্জিত। যাত্রী প্রায় নেই বললেই চলে। 10-12টি লোক এখানে সেখানে বিক্ষিপ্তভাবে বসেছিল। নিহাতি চাষি শ্রেণীর গেঁয়ো মানুষ, পরনে চিটচিটে খাটো ধুতি আর ফতুয়া। কারো কারো আবার ফতুয়ার বদলে খেলো ছিটের জামা। খালি পা একেবারে হাঁটু পর্যন্ত ধুলোয় ধূসর। চোখের দৃষ্টি কৌতূহল শূন্য, সরল, অর্থাৎ আকর্ষণ করার মতো কিছুই নেই তাদের। অবশ্য একটি ব্যতিক্রমও ছিল। আমার ঠিক ডান পাশে যে লোকটি বসে রয়েছে, পুরোপুরি নাগরিক পালিশ না থাকলেও সর্বাঙ্গে অমার্জিত গ্রাম্য ভাবটা নেই। গ্রাম এবং শহরের মাঝামাঝি একটা জায়গায় তার চেহারা, রুচি এবং পোশাক থমকানো। বয়সটা পৌরত্বের প্রান্ত ছুঁয়েছে। পর্যাপ্ত তেল ঢেলে মাথার কাঁচা পাকা দুর্বিনীত চুলগুলিকে বসে আনার চেষ্টাটি আমার চোখে পড়ল।
মাথার মাঝ বরাবর সিঁথি কেটে দুপাশে ঢেউ খেলানোর ব্যর্থ প্রয়াসটিও দৃষ্টি এড়ালো না। মুখে তিন তিনেকের জমানো দাড়ি গোঁফ, একখানা ফর্সা ধুতি আর গলাবদ্ধ ফুল শার্টটি পরনে, পায়ে কাঁচা চামড়ার চটি, এবং তাতেই এই খালি পায়ের দেশে সে রীতিমতো বিশিষ্ট এবং মর্যাদা সম্পন্ন হয়ে উঠেছে। এই আধা গ্রাম্য আধা শহুরে লোকটার দিকে তাকিয়ে কৌতুকে বোধ করলাম, কিন্তু কতক্ষণ আর? আমার মতো শহরের পোকাকে এই বেশে এই রুচিতে অনন্তকাল তো আর আটকে রাখা যায় না। অতএব ঘুরতে ঘুরতে নিজের অজ্ঞাতসারে দৃষ্টিটা গিয়ে পড়ল আমার সঙ্গিনীটির ওপর। সঙ্গিনী শব্দটা কানে আসতেই বুকের কোনো এক অজ্ঞাত স্তরে চমক লাগলো যেন। কিন্তু চমক লাগলেই বা কি করা যাবে? সঙ্গিনী ছাড়া সুলতাকে আজ কিই বা ভাবতে পারি? এর চেয়ে যোগ্যতর শব্দ অন্তত আমার জানা নেই। অথচ এখনো সে আমার সমাজসম্মত স্ত্রী। আইনের দৃষ্টিতে বন্ধনটা ছিন্ন হয়নি এখনো। জানলা বন্ধ হতেই সুলতাও তার চোখ দুটি বাসের ভেতরে ফিরিয়ে এনেছিল। এখন সামনের দিকে তাকিয়ে রয়েছে সে। মফস্বলের বাসে যেমন থাকে, যথেচ্ছ ভুল বানানে কিছু কিছু সারগর্ভ নীতিকথা এখানে ওখানে লেখা রয়েছে। তারই একটার দিকে সুলতার দৃষ্টি নিবদ্ধ। তাকিয়েই রয়েছে সে, চোখে কিন্তু কোনো ভাবের খেলায় খেলছে না। আমার সিট থেকে সুলতার মুখ নির্ভুল দেখতে পাচ্ছি, কোথাও কোনো অস্পষ্টতা নেই। মাথার ঘোমটা খসে গেছে, বিশাল খোপাটা, দুটি পাতলা ঠোঁট, প্রতিমার মতো দীর্ঘ চোখ, ভ্রুযুগল, ফর্সা রক্তাভ মুখ, এবং গালের সেই কালো তিলটা পর্যন্ত আমার দৃষ্টি সর্বত্র বিচরণ করছে। এই মুখটার দিকে তাকিয়ে আগে কতবার আত্মবিস্মৃত হয়ে পড়েছি, কিন্তু এই মুহূর্তে প্রাণের অতল থেকে কোনো উচ্ছ্বাসই উতলে উঠছে না, বরং অসহ্য এক অনুভূতি আর তিক্ততা বিতৃষ্ণায় সমস্ত চেতনা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সুলতা যেখানে বসেছিল তার পাশে খানিকটা জায়গা খালি পড়ে রয়েছে। স্বামিত্বের স্বাভাবিক অধিকারে অনায়াসে সেখানে আমি বসতে পারতাম, বসাই উচিত ছিল, কিন্তু পারিনি। সুলতা আর আমার মধ্যে দুর্লঙ্ঘ একটা দেওয়াল রয়েছে, সেটা পার হওয়া আমার সাধ্যের বাইরে। বাসের সংক্ষিপ্ত পরিসরে প্রায় নাগালের মধ্যেই সে বসে আছে, হাত বাড়ালেই তাকে ছোঁয়া যায়। তবু মনে হচ্ছে জীবনের দুই প্রান্তে, দুই বিপরীত মেরুতে আমরা রয়েছি। মাঝখানের অসহনীয় দূরত্বটা কিছুতেই অতিক্রম করা সম্ভব হবে না। অথচ আমাদের বিয়েটা ছিল নিতান্তই ভালোবাসার। আমরা ব্রাহ্মণ, সুলতারা কায়স্থ। সবর্ণ না হলেও সুলতার কিংবা আমার কারোর বাড়ি থেকে বাধা আসেনি। দ্বিধামুক্ত প্রসন্ন মনেই অভিভাবকরা আমাদের আশীর্বাদ করেছিলেন। সবই ছিল আমাদের সপক্ষে। তবু এই ভালোবাসার বিয়েটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা অসাধ্য হয়ে পড়ল। বিয়ের আগে আমাকে ঘিরে সুলতার এবং সুলতাকে ঘিরে আমার প্রাণে যা ছিল তা হলো আচ্ছন্নতা আর দূরস্থ উচ্ছ্বাসের সব ভাসানো একটা ঢল। সুলতা আর আমি একই বছরে পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হয়েছিলাম, একই বছরে এমইউ পাশ করেছি। সাবজেক্টও ছিল দুজনেরই অভিন্ন, ইকোনমিক্স। ছাত্রী হিসেবে সুলতা খুবই ভালো, প্রায় অসাধারণের পর্যায়ে পড়ে। এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিল। অন্যদিকে ছাত্র হিসেবে আমার কিন্তু কোনো দিকটিই ছিল না। আমি ছিলাম নিতান্তই গর্দলিকা প্রবাহের। তবে আকর্ষণ করার মতো আমারও কোনো কোনো দিক ছিল। আমি সুদর্শন, সুপুরুষ, তার উপর আবার ভালো স্পোর্টসম্যান। পরস্পরকে দেখে আমরা মুগ্ধ, বিস্মিত এবং চমৎকৃত হয়েছিলাম। এবং এমএ পাশ করার 4 বছর পর আমাদের বিয়েও হলো। আশ্চর্য, বিয়ের আগের সেই বিস্ময়বোধ, মুগ্ধতাবোধ বিয়ের পর মাত্র একটা বছর অটুট ছিল মাত্র। দ্বিতীয় বছরে এসেই সবকিছু থমকে গিয়েছিল যেন। দুটো মহাযুদ্ধ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের
সমস্ত প্রলোভন উপেক্ষা করে আমাদের পরিবারটা এখনো যৌথই রয়েছে। 3 কাকা কাকিমারা, 2 জ্যাঠা জ্যাঠাইমারা, বাবা মা আর খুড়তুতো ভাই বোনদের নিয়ে আমাদের বিরাট মিলিত সংসার। বিয়ের বছর খানেকের মধ্যেই সুলতা বলল, নতুন বাড়ি ভাড়া করো। তোমাদের এই বাড়িতে এত লোকের হট্টগোলের মধ্যে আমার কিছুতেই ভালো লাগছে না। সুলতার স্বভাব আমার অজানা নয়। সে নির্জনতা প্রিয়, একান্ত নিভৃতে বসে চুপচাপ পড়াশোনা করতে ভালোবাসে। তার কথাগুলো আমাদের যৌথ সংসারে বিচিত্রই বটে। অনভ্যস্ত কানে কেমন যেন একটা বেসুরো ঠেকল। প্রায় স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, উত্তর দিতে পারিনি। কিন্তু উত্তর না দিয়ে পালাবো কোথায়? বাড়ি বাড়ি করে আমার প্রাণান্ত করে ফেলল সুলতা। অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বললাম, 1টা বছর আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে কি পাগলামি শুরু করলে? এ কথা বাবা কাকাদের কানে গেলে কি ভাববেন বলো তো? বাবা কাকাদের বুঝি খুব ভয় তোমার? বেশ, তাহলে আমিই তাদের বলছি। আশ্চর্য, সুলতা যা বলল তাই করল। সব শুনে বাবা, 3 কাকা এবং জ্যাঠামশাইরা প্রথমটা বিমূঢ় হয়ে গিয়েছিলেন। এ ছিল তাদের পক্ষে অভাবিত, অপ্রত্যাশিত। বিমূঢ়তা কাটলে বিচক্ষণ এবং দূরদর্শী বড় জ্যাঠামশাই বলেছিলেন, তোমার যখন এখানে থাকার ইচ্ছে নয়, তখন আলাদা ব্যবস্থাই করো। সেই আলাদা ব্যবস্থাই হলো। আজন্মের অভ্যস্ত পরিবেশ আর পরিচিত মানুষগুলোকে ছেড়ে শোভাবাজারে 2.5 কামরার ফ্ল্যাটে 1 সপ্তাহের মধ্যেই চলে এলাম আমরা। ঈশান কোণে তখনই বোধহয় মেঘ জমেছিল। কে জানতো সেই মেঘে এমন একটা প্রলয় লুকিয়ে আছে। শোভাবাজারে এসে সুলতার চরিত্রের নতুন নতুন দিকের দরজাগুলি একে একে খুলে যেতে লাগলো। আমার স্বভাবটা শৈশবে বহির্মুখী। এক মুহূর্ত যে স্থির হয়ে ঘরে বসে থাকবো, এ আমার পক্ষে অকল্পনীয়। খেলাধুলা নিয়েই এতকাল থেকেছি, আর সুযোগ পেলে কলকাতার ছক বাঁধা নাগরিক জীবন থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়েছি। লম্বা ছুটিতে কাশী, দ্বারকা, গোয়া, আর্যাবর্ত কি দাক্ষিণাত্যে পাড়ি জমিয়েছি। আর সপ্তাহ অন্তে রবিবারের যে ছুটিটা মেলে, সেটাকেও এমনি এমনি ছেড়ে দিতাম না। শহরতলির বাস ধরে বাধাবদ্ধহীন প্রকৃতির মাঝখানে গিয়ে দাঁড়াতাম। আর অন্য সব দিন অফিস ছুটির পর বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়ে অনেক রাতে বাড়ি ফিরতাম। শোভাবাজারে এসে সুলতা বলল, এসব কিন্তু একদম চলবে না। তোমার অফিস থেকে শোভাবাজার আসতে মাত্র 8 ঘন্টা, আরও 8 ঘন্টা বেশি দিলাম। 5টায় তোমার ছুটি, 6টার মধ্যে চলে আসবে। প্রথম প্রথম ভাবতাম সে একা একা থাকে, মুখ বুজে সারাদিন কাটানো সত্যিই কষ্টকর। কাজে সুলতার নিঃসঙ্গতা দূর করতে বন্ধু বান্ধব, আড্ডা, ভ্রমণ সবই ছাড়লাম। বন্ধুরা পরিহাসের ছলে বলতো, বিয়ে করে স্ট্রৈড হয়ে গেলে হে, একেবারে স্ত্রী শাসিত, স্ত্রী পালিত ভীরু প্রাণী। তাদের রসিকতা উপেক্ষাই করতাম। কিন্তু ধীরে ধীরে আমার অজ্ঞাতসারে একটার পর একটা শক্ত বেরি কখন যে সুলতা পরিয়ে দিয়েছিল বুঝতে পারিনি। পায়ে টান পড়ার সঙ্গে সঙ্গে নিজের দিকে চোখ ফিরল। দেখলাম প্রতি মাসের শেষে মাইনের সম্পূর্ণ টাকাটাই সুলতার হাতে তুলে দিচ্ছি আমি। সিগারেট খাওয়া, ট্রাম ভাড়া, দাড়ি কামানোর ব্লেড, এমনকি টুকিটাকি দৈনন্দিন হাত খরচের জন্য তার কাছে হাত পাততে হয় আমাকে। শখ বলতে আমার ছিল মাঝে মাঝে সিনেমা দেখা। সিনেমা আবার সুলতার অসহ্য, অতএব আমাকে তাও বর্জন করতে হয়েছে। মাংসে তার রুচি নেই, সুতরাং আমাকেও সে ব্যাপারে নিস্পৃহ হতে হয়েছে। অর্থাৎ আমার স্বাধীনতা, অস্তিত্ব, রুচি, আহার বিহার সমস্ত কিছুই আমার অজান্তে একে একে গ্রাস করে ফেলেছে সুলতা। আমার চলাফেরা, ওঠা বসা সবই তার নির্দেশে, তার ইচ্ছেই। অফিসের সময়টুকু ছাড়া সমস্ত দিনই আমাকে বাড়িতে আটকে রাখে সুলতা। কপত কপতির মতো সর্বক্ষণ যে আমরা বকম বকম করি তা কিন্তু নয়, বরং বিপরীত ব্যাপারটাই ঘটে। সুলতা এমনিতেই স্বল্পভাষিণী,
তার উপর কি একটা রিসার্চ ওয়ার্ক নিয়ে সে মেতে আছে। আমার সঙ্গে কথা বলবার অবকাশটুকু পর্যন্ত তার নেই। কাজের জন্য লোক রেখে দিয়েছে। তাদের কেউ রাঁধে, কেউ বাজারে যায়, ঘর পরিষ্কার করে। অফিস যাওয়ার সময় ঠাকুর চাকরদের হাতেই খেয়ে যেতে হয় আমাকে। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রীটি তার গবেষণায় এতই মত্ত যে সে সময়টা পর্যন্ত কাছে এসে বসে না আমার। ওদিকে সারা দিন বাড়িতে বসে থাকা আমার মতো বহির্মুখী একটি মানুষের পক্ষে অসহ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। খাঁচায় আবদ্ধ পাখির মতোই তাই অবিরত ছটফট করি আর ভাবি, আমার দুরন্ত উড়ু উড়ু স্বভাব দেখে যদি মুগ্ধই হয়েছিলে সুলতা, তবে এমন করে ঘরে আটকাচ্ছ কেন? নিজের সম্বন্ধে সচেতন হতেই চমকে উঠলাম। আমি কোথায় এসে ঠেকেছি? একেবারে বংশবৎ কৃতদাস হয়ে গেছি যে। এটা মনে হবার সঙ্গে সঙ্গে একে একে পায়ের বেড়িগুলো ভাঙতে শুরু করলাম। প্রথমে শুরু হলো অফিস থেকে বাড়ি ফেরা দিয়ে। ছুটি হলেই আগে ঊর্ধ্বশ্বাসে শোভাবাজারের ট্রামে উঠতাম। একদিন আর উঠলাম না। তার বদলে বন্ধুদের সঙ্গে বিয়ের আগের মতোই চুটিয়ে আড্ডা দিলাম। বাড়িতে যখন ফিরলাম রাত তখন 10টা। ফিরতেই ভ্রু দুটো কুঁচকে গেল সুলতার। বিরক্ত অসন্তুষ্ট স্বরে বলল, এত দেরি হলো যে? উত্তর দিলাম না, কিন্তু তাতে কি নিস্তার আছে? জবাবদিহির জন্য ক্ষিপ্ত হয়ে উঠল সুলতা। অগত্যা বললাম, বন্ধুদের সঙ্গে খানিকটা গল্প টল্প করে এলাম, তাই। বন্ধুদের সঙ্গে 10টা পর্যন্ত আড্ডা মেরে এলে? আর এদিকে আমি যে একা একা বসে আছি, সে হুঁশ আছে? একা একা তোমাকে থাকতে কে বলেছে সুলতা? দরকার হলে তুমিও খানিকটা বেরিয়ে আসতে পারো। আর তাছাড়া কি কি বলো? আমি চাইনি, তবু কথাগুলো ফস করে মুখ থেকে বেরিয়ে এলো। রোজই যে পড়িমড়ি করে অফিস থেকে ছুটে এসে তোমাকে আগলাতে হবে এমন দাসখত লিখে দিইনি। কি কি বললে? প্রায় চিৎকার করে উঠেছিল সুলতা। যা বলেছি তাই তো শুনেছ। হাত থেকে তীর বেরিয়ে গেছে, তাকে আর ফেরাবার চেষ্টা করলাম না। সুলতা কিছু বলতেই ভুলে গেল বুঝি। একেবারে স্তব্ধ হয়ে গেছে সে। এরপর নিয়মিত ওই রাত করে বাড়ি ফিরতে লাগলাম। বন্ধুরা বলল, ব্রেভো ব্রেভো, এই না হলে পুরুষ সিংহ। মনে আছে সেই মাসের মাইনেটা আর সুলতাকে দিলাম না। 1 তারিখে সে যখন হাত পাতল, বললাম, ব্যাংকে টাকাটা জমা করে দিয়েছি। সুলতা বিস্মিত হলো। আমাকে না জানিয়ে তোমার তো ব্যাংকে টাকা পাঠাবার কথা নয়। তাছাড়া সারা মাস সংসার চলবে কি করে? বললাম, সংসার চালানোর দায়িত্ব আমার, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল সুলতা। বলল, তুমি আমায় টাকা দিয়ে অবিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই নয়। সুলতা চেয়েছিল স্বজন বন্ধুদের কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবে। শুধু কি তাই, আমার রুচি, স্বাধীনতা, সত্তা সব আত্মসাৎ করে নিজের পছন্দের ছাঁচের ঢালাই করে ফেলবে। আসল কথা, যতদূর বুঝেছি সুলতা কর্তৃত্ব লোভী। আদিম কোনো স্ত্রী শাসিত সমাজ থেকে মাঝখানের কয়েকটা শতাব্দী এক লাফে পার হয়ে সোজা এই কালে চলে এসেছে। আমাকে নিয়ে তার যে সাম্রাজ্য, সেখানে তার প্রভুত্ব হবে নিরঙ্কুশ, এই ইচ্ছাই ছিল সুলতার। হয়তো এটাই ছিল তার ভালোবাসার প্রকাশ। কিন্তু আমার মধ্যে বিপরীত একটা মানুষ রয়েছে। সেই দুর্বিনীত মানুষটা স্বজ্ঞানে আত্মসমর্পণ করতে জানে না। সুলতার মনোভাব বোঝার সঙ্গে সঙ্গে সে বিচলিত হয়ে পড়েছে এবং একটি একটি করে তার খোয়ানো স্বাধীনতা সবলে ফিরিয়ে নিতে শুরু করেছে। তাকে যেন দুর্গম নেশায় পেয়েছে। সুলতা চিৎকার করে উঠল, কি হলো? চুপ করে রইলেছে? উত্তর দিলাম না। কি উত্তরই বা দেব? সুলতা এবার তার শিক্ষা দীক্ষা সুরুচি সব বিস্তৃত হয়ে উন্মাদের মতো চেঁচাতে লাগলো, বুঝেছি বুঝেছি,
এর দিন কয়েক পর শোভাবাজারের ফ্ল্যাট ছেড়ে যৌথ সংসারে ফিরে এলাম আবার। সুলতা আসতে চায়নি, বলেছে ওখান থেকে আমি ব্যবস্থা করে চলে এসেছি, ফিরে যাওয়াটা আমার পক্ষে খুবই অপমানের হবে। আপাত দৃষ্টিতে ঘটনাগুলি সাংঘাতিক নয়, নিতান্তই তুচ্ছ, কিন্তু এই তুচ্ছতার মধ্যেও বিস্ফোরক ঠাসা ছিল। প্রথম যেদিন সুলতাকে অগ্রাহ্য করে অফিস থেকে অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম, সেদিন থেকেই সুলতা আর আমার মধ্যে একটা অদৃশ্য দেওয়াল মাথা তুলছিল। ক্রমশই সেই দেওয়ালটা উঁচু হতে লাগলো। ভালোই বুঝতে পারছিলাম এবারে ফিরে আসাটা সুলতার মনোভূত হয়নি। একটা বিষাক্ত আক্রোশ সাপের মতোই তার মধ্যে কুণ্ডলি পাকাচ্ছিল। সে যেন ফুল ছিল, ভেতরে ভেতরে ফুঁসছিল এবং আমাকে আক্রমণ করার জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল। তারই ভূমিকা হিসেবে আমার সঙ্গও ত্যাগ করেছিল। কথাবার্তা কদাচিৎ হতো, রাতেও সে এক ঘরে আমার সঙ্গে থাকতো না। এদিকে আমিও প্রবল স্রোতে ভেসে যেতে আরম্ভ করলাম। বন্ধু বান্ধব, ক্লাব, আড্ডা সবাই একসঙ্গে হাত বাড়িয়ে বাইরের দিকে আমাকে যেন টেনে নিয়ে গেল। বিয়ের আগের আকর্ষণ, মুগ্ধতা কিছুই আর আমাদের মধ্যে অবশিষ্ট ছিল না। এভাবে মাস কয়েক চলার পর হঠাৎ একদিন আমার সামনে এসে দাঁড়ালো সুলতা। অফিস ছুটির পর আড্ডা টাড্ডা দিয়ে অনেক রাতেই সবেমাত্র বাড়ি ফিরেছি। শানিত চোখে আমার দিকে তাকিয়ে সুলতা বলল, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কেন আমাকে উপেক্ষা করছো? বললাম, উপেক্ষা নয়তো কি? দয়া করে খেতে দিচ্ছ তাই খাচ্ছি, পড়তে দিচ্ছ পড়ছি, নইলে একবারও আমার খোঁজও নাও কি? মানসিক কি অবস্থায় আমার দিন কাটছে তার খোঁজ রাখো কি? একটা দাসীবাদীর সঙ্গে আমার তফাৎটা কি বলো তো? বলো, কি হলো বলো। মনটা যে কারণেই খুব ভালো ছিল, ভেবেছিলাম রূঢ় হব না। স্বেচ্ছায় সুলতা যখন কাছেই এসেছে তাকে বোঝাবো এবং সামান্য কিছু স্বাধীনতা তার হাতে তুলে দিয়ে সন্ধি করে নেব। কিন্তু আমি কিছু বলার আগেই হিংস্র গলায় সুলতা চেঁচিয়ে উঠেছে, জানি জানি কেন তুমি আমার সঙ্গে এরকম করছো। কেন? নিশ্চয়ই আর কেউ জুটেছে, তাকে নিয়ে বেলের লাগিরি করছো। আমার দিকে আমার দিকে তাকাবার সময় কোথায় তোমার? অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, কাজে স্তম্ভিত হয়ে গেলাম। এমন একটা কথা যে সুলতার মতো শিক্ষিত মেয়ের মুখ দিয়ে বেরুতে পারে, এ ছিল আমার কল্পনার বাইরে। মুহূর্তে সব সদিচ্ছা বাষ্প হয়ে উবে গেল। মাথার মধ্যে কোনো একটা বারুদের স্তূপে আগুন লাগলো যেন। উন্মত্তের মতো বলে উঠলাম, ঠিক বলেছ, তোমার দিকে তাকাবার আছেটা কি? কুৎসিত কদর্য মন। কথাটা শেষ করতেও পারলাম না, তার আগেই গ্রাম্য মেয়ের মতো ডুকরে কেঁদে উঠল সুলতা এবং আমার চরিত্রে পৃথিবীর সবটুকু কালি ঢেলে দিয়ে তীব্র তীক্ষ্ণ প্রখর স্বরে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। এরপর থেকে বাড়িতে থাকায় দুরূহ হয়ে উঠল। এক এক সময় ইচ্ছা হতো সুলতার ভুল ভাঙিয়ে দিয়ে বিয়ের আগের সেই মুগ্ধতা আর বিস্ময়ের মধ্যে আবার ফিরে যায়, কিন্তু ফেরার আর উপায় ছিল না। আমাকে একেবারে সহ্য করতে পারত না সে। দেখা মাত্রই ক্ষেপে উঠত, কাঁদত, চিৎকার করত। কিছু বলার অবকাশই পেতাম না। তাছাড়া মানুষ হিসেবে আমি কিছুটা অসহিষ্ণু প্রকৃতির, ধৈর্য টৈর্য কম। সুলতা কিছু বললেই উত্তেজিত হয়ে উঠতাম। তিক্ততাটা শেষ পর্যন্ত শীর্ষবিন্দুতে এসে পৌঁছল। তারই পরিণতি স্বরূপ কাল রাতে সুলতা এসে বলেছিল, এভাবে এভাবে এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, আর নোংরামি বাড়িয়ে লাভ নেই, কালই আমাকে পয়ারগঞ্জে দিয়ে এসো। সুলতার ইচ্ছা এবং জেদ অনুযায়ী তাকে নিয়ে আজ সকালে পয়ারগঞ্জ রওনা হয়েছি। সুলতার বাবা রিটায়ার করার পর সেখানে বাড়ি করে চাষবাস আর বিরাট ফুল ফলের বাগান নিয়ে আছেন। পয়ারগঞ্জে আমার যাওয়ার ইচ্ছে ছিল না। কাকা, বাবা, জ্যাঠামশাই
খুড়তুতো জ্যাঠতুতো এবং নিজের ভাইরা সবাইকে বলেছিলাম সুলতাকে তার বাবার কাছে নিয়ে যেতে, কিন্তু এই অপ্রীতিকর অবাঞ্ছিত দায়িত্বটা কেউ নিতে রাজি হয়নি। কৌশলে এড়িয়ে গেছে। অগত্যা আমাকেই বেরোতে হয়েছে। আমার বিশ্বাস পয়ারগঞ্জ থেকে আর কোনোদিনই সুলতা আমার কাছে ফিরে আসবে না। ভাবনাটা বেশি দূর এগোয় না, আচমকাই প্রচণ্ড ঝাঁকানি দিয়ে পয়ারগঞ্জের লাস্ট বাস থেমে গেল। বাইরে দুর্যোগটা প্রমত্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে বর্ষার এই রাত্রিটা পৃথিবীর আদিম শৈশবে একটা ভয়াবহ প্রলয়ের মধ্যে ফিরে গেছে। প্যাসেঞ্জারদের মধ্যে সন্ত্রস্ত গুঞ্জন উঠল। ব্যাপারটা কি, বাস এভাবে দাঁড়িয়ে পড়ল যে? ড্রাইভার লোকটি রসিক, কিছুক্ষণ স্টিয়ারিং ধরে টানাটানি করলো, তারপর সগৌরবে ঘোষণা করলো, গাড়ি আর যাবে না, শালার হার্ট ফেল করেছে। বলে কি? শোনা মাত্র চকিত হয়ে উঠলাম। এরপর আর কোনো বাসই নেই যে সেটা ধরে পয়ারগঞ্জ পৌঁছতে পারবো। আকাশে মেঘ দেখেও হটকারিতার বশেই বেরিয়ে পড়েছিলাম। তবে কি এই নিদারুণ দুর্যোগের মধ্যে রাস্তায় বসে বসেই নিশি পালন করতে হবে? একে একে যাত্রীদের অনেকেই সেই ঝড় বৃষ্টির মধ্যে নেমে গেল। কোথায় গেল জানি না, রসাতলে কিনা খেয়ে বলবে। আমার পাশে সেই আধা গ্রাম্য আধা শহুরে লোকটা কন্ডাক্টরের উদ্দেশ্যে বলে উঠল, কোথায় এসে ঠেকলাম হে? তালডাঙ্গার কাছাকাছি, কন্ডাক্টর জবাব দিল। আরে, এ তো ঘরের কাছে এসে কল বিগড়ল। শালার বৃষ্টি যা আরম্ভ হয়েছে, এ তো থামবে বলে মনে হচ্ছে না। কতক্ষণ আর বসে রইব, তার চাইতে ভিজেই চলে যায়। বলতে বলতে আমার দিকে ফিরল লোকটা। নাকি, কি বলেন? লক্ষ্য করিনি। সেই বর্ধমান থেকেই সে বারবার আমাকে আর সুলতাকে লক্ষ্য করছিল। বুঝিবা তার চোখে কিছু কৌতূহলের খেলা ছিল। তার কথায় কি উত্তর দেব বুঝতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। লোকটা আবার বলল, এই দিকের লোক নন, তাই না? বললাম, হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি, পয়ারগঞ্জে যাচ্ছিলাম। কিন্তু এখন যে কি করব? আমার চোখে মুখে এবং গলার স্বরে অসহায়তা ছিল। লোকটা এক মুহূর্ত যেন কি ভাবল, তারপর বলল, অপরাধ যদি না নেন একটা কথা কইব। শুধু শুধু বাসে বসে সারা রাত কষ্ট পাইবেন কেন? তার চাইতে আমার বাড়িতে আজকের রাতটা কাটিয়ে দেবেন চলুন, কাল সকালে পয়ারগঞ্জ যাবেন। প্রস্তাবটা লোভনীয়, আবার কিছু সংশয়ও আছে। একটা অপরিচিত লোকের সঙ্গে যাওয়া উচিত হবে কিনা। খানিকটা ইতস্তত করে বললাম, কিন্তু কিন্তু টিন্তু লয়, আসেন দেখিন। আমার দ্বিধা মানল না লোকটা। বৃষ্টি একটু কমলে প্রায় জোর করেই সুলতা আর আমাকে নিয়ে বাস থেকে নেমে পড়ল। যেদিকে যত দূর দৃষ্টি যায় সীমাহীন অন্ধকার, তার মধ্যেই পথ খুঁজে খুঁজে সেই গুতি লাগলো। লোকটা যেন অমুক নিয়তি, অন্ধের মতো তাকে অনুসরণ করতে লাগলাম। যেতে যেতে লোকটার সবটুকু পরিচয় পেয়ে গেলাম। নিজের সব দিকে সব দুয়ারই সে অনর্গল করে দিল। নাম তার ব্রজ, জাতে সৎচাষী, জীবিকা ব্যবসা। আশেপাশের গ্রামগুলি থেকে কাঁচা আনাজ জোগাড় করে বর্ধমানে নিয়ে যায়। সেখানে কলকাতার পাইকারদের কাছে মাল বিক্রি করে লাস্ট বাসের আগে তার আর বাড়ি ফেরা হয় না। বিয়ে করেছে ১.৫ যুগের ওপর, কিন্তু ছেলেপুলে হয়নি। সেজন্য দুঃখ আছে, কিন্তু ক্ষোভ নেই। জগৎ সংসারে তারা ২টি প্রাণী, স্বামী আর স্ত্রী, এছাড়া আর কেউ নেই। ব্রজ বলতে লাগলো, আমরা দুজন দুজনকে নিয়েই আছি। আমায় ছাড়া ওর পিতিমি আঁধার, আর ওকে ছাড়া আমারও একটা দিনও চলে না। লোকে কি বলে জানেন? আমরা নাকি চকাচকি। বেশ বলে, ভালোই বলে। বেশ আছি দুটিতে, বড় শান্তিতে আছি জানেন। ভগবান আমাদের সব দিয়েছে। ভাবি ছেলে পুলের স্বাদটা যদি মিটতো না,
ও জিনিসটা নিয়ে লড়াচড়া এ জন্মে আর হলো না। সারাটা দিন তো বাড়ি থাকতে পারি না। একটা ছেলা কি একটা মেইয়া যদি থাকতো, বউটা সুবিধেই হইতো। একা একা। শুনতে শুনতে একটা সুখী আনন্দময় সংসারের ছবি আমার সামনে ভেসে উঠেছিল। ব্রজও আগে আগে যাচ্ছিল, তার পেছনে পাশাপাশি সুলতা আর আমি। একবার সুলতার দিকে তাকালাম, কিন্তু না, অন্ধকারের মুখটা তার দুর্বোধ্যই থেকে গেল। চলতে চলতে একসময় গলা নামিয়ে ফিস ফিস করে ব্রজ বলল, জানেন, আপনাদেরকে এই যে বাড়ি নিয়ে যাচ্ছি, তাতে আমার স্বার্থ আছে। সবিস্ময়ে বললাম, কিরকম? বুঝলেন কিনা? কাল ভোরে মাল নিয়ে বার হইছি, আর আজ বাড়ি ফিরছি। পাইকারের সঙ্গে হিসেব দিয়ে একটা গোলমাল হয়েছিল, তাই কলকাতা যেতে হলো। যাবার আগে বউকে একটা খবর পর্যন্ত দিতে পারিনি। যাক সে কথা, বিয়ের পর থেকে এমনটা আর কোনোদিন হয়নি। একটা পুরো রাত মেয়ে ছেলেটাকে সেইরে কোনো দিন আমি রইনি। বুঝতেই তো পারছেন, বউটা রাগে ফুলে রয়েছে। আমারে দেখলে তো রোগকে থাকবে না। ভাবছি আপনাদের নিয়ে পয়লা ধাক্কাটা সামলাবো। ব্রজ এমন ভাবে বলল যেন আমি তার বহুকালের পরিচিত বিশ্বস্ত সখীর। কথাগুলো সুলতার মনে কি প্রতিক্রিয়া করেছিল জানি না, তবে আমার প্রাণের গভীরে নিদারুণ আলোড়ন তুলেছিল। শস্যহীন একটা মাঠ আর কিছু বন্ধা কাকুরের প্রান্তর পার হয়ে শেষ পর্যন্ত আমরা ব্রজের বাড়ি গিয়ে পৌঁছে গেলাম। বাড়ি আর কি, টিনের চাল, মাটির দেওয়ালের খান্দুই ঘর, বারান্দা আর সামনের দিকে উঠোন। বৃষ্টিটা আরো কমে এসেছিল। উঠোন থেকে ব্রজ ডাকলো, হেই গো, আলোটা নিয়ে এসো দেখিন। এক ডাকেই হেরিকেন হাতে ঘর থেকে যে বারান্দায় বেরিয়ে এলো, তার বয়স এক রহস্য। 25 হতে পারে, 35 হওয়ার বিচিত্র নয়। 25 হোক বা 30 হোক, 40ই বা হোক, বয়স কিন্তু তার দেহের কোথাও নিজের ছায়া ফেলতে পারেনি। বেরিয়েই সে ঝাঁঝিয়ে উঠেছিল, তোমার আক্কেলটা কি? হ্যাঁ, বলতে বলতে ব্রজর পেছনে আমাদের দেখে হঠাৎ থতিয়ে গেল, তারপর জিভ কেটে আর ঘুমটা টেনে দিল। ব্রজ আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, যা, পয়লা সুটটা যখন সামলেছি তখন আর ভয় নাই। স্ত্রী সম্পর্কে তার ভয়টা যে অহেতুক এবং মধুর দাম্পত্য লীলারই একটা অংশ, তা বুঝতে অসুবিধে হলো না। এরপর আমরা ঘরের ভেতর গেলাম। বৃষ্টিতে ভিজে জামা কাপড় সব সোপে হয়ে গেছে। আমাদের সঙ্গে দ্বিতীয় পোশাক ছিল না, অতএব ব্রজর দেওয়া শুকনো শাড়ি পরল সুলতা, আর আমি পরলাম ধুতি। ইতিমধ্যেই চা করে ফেলেছে ব্রজর বউ। ঘরের মেঝেতে পাটি বিছিয়ে সুলতা আর আমাকে বসিয়েছে। সে এবং ব্রজ একটু দূরে চৌকাঠ ঘেঁষে মাটির ওপর বসেছে। চা খেতে খেতে ব্রজর বউয়ের দিকে তাকিয়ে রয়েছি। প্রথম দর্শনে তার বয়সটা রহস্যময় মনে হয়েছিল, সেটা অকারণে নয়। সারা দেহে তার পর্যাপ্ত যৌবন। যৌবন তার শরীরে যেন ঋতু বিশেষের খেলা নয়, যে এলাম, ফুটলাম, অবশেষে ঝরে গেলাম। যৌবনের সঙ্গে তার চিরকালের সম্পর্ক। আর রূপ, এমন কি আর, মাজা মাজা রংখানি, চোখ দুটি ছোটই, নাকটিও ঈষৎ বোচা। রূপের হাটে যতই ঘাটতি থাক না কেন, যৌবন তার সব ক্ষতিপূরণ করে দিয়েছে। ব্রজরাও চা নিয়ে বসেছিল। কাত হয়ে বসে চায়ের বাটিতে একটা চুমুক দিয়েই ব্রজের বউ বলে উঠল, আপনারাই বলেন দিকিন, চিন্তা হয় কি না? বলালেই কওয়ালেই পুরো একটা দিন লোকটা উদাও, আমি তো ভয়েই মরি। বুঝলাম ব্রজর সেই কলকাতা যাওয়ার প্রসঙ্গটা এবার উঠল। কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই খ্যাল খ্যাল করে হেসে উঠল ব্রজ। বলল, তোমাকে একটা সুযোগ করে দিলাম, সেটা কাজে লাগাতে পারলেনি। কিসের সুযোগ? ব্রজের বউ স্বামীর দিকে তাকালো।
কিসের আবার? আমি বুড়ো ধুড়ো হয়ে গিয়েছি, তুমি তো এখনো ডাটো যুবতীটি হয়ে আসো। ভেবেছিলাম ফিরে এসে দেখবো ছেলে ছোকরা কারণে জুটিয়ে ভেগেছো। আহা, কথার কি সিরি! কে শুধু সত্যি যেদিন চলে যায় না, পরানটা ফেটে যাবে তোমার। আচ্ছা, এত দিমা? হ্যাঁ, এতই। বলেই আমাদের অস্তিত্ব সম্পূর্ণ বিস্তৃত হয়ে স্বামীর দিকে তীব্র কটাক্ষ হানল ব্রজের বউ। আর সেই কটাক্ষের মধ্যেই জীবনের সবটুকু সুধা বুঝেছিল। তাদের রসিকতাগুলি নিতান্তই গ্রাম্য, তবু মহানগর থেকে অনেক অনেক দূরে বর্ধমানের অভ্যন্তরে এই গ্রামে এই দুর্যোগের রাত্রিতে সেগুলো আমার মতো একজন বিচক্ষণ নাগরিককে প্রায় মুগ্ধই করে ফেলল। যাই হোক, ব্রজর বউ একসময় আমাদের সম্বন্ধে সচেতন হলো। এই দেখো, লিজেদের নিয়েই মেতে রয়েছি, আপনারা এলেন, একটা কথাও এখনো পর্যন্ত কইনি। স্ত্রীলোকটি আশ্চর্য সাবলীল নিঃসংকোচ, তাড়াতাড়ি উঠে সুলতার পাশে এসে বসল সে। তারপর স্ত্রী সুলভ কৌতূহলে প্রশ্নের পর প্রশ্ন করে যেতে লাগলো। কোথা থেকে এসেছি, ব্রজের সঙ্গে কিভাবে আলাপ, কোথায় যাব। যখন সে শুনলো পয়ারগঞ্জে আমরা যাচ্ছি, জিজ্ঞেস করলো সেখানে কে আছে। সুলতা বলল, আমার বাবা। ও, বাপের বাড়ি যাওয়া হচ্ছে, তা কতদিন থাকবেন? সুলতা চকিত হয়ে উঠল। এমন একটা প্রশ্ন সে প্রত্যাশা করেনি। আমার দিকে একবার তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিল। অস্ফুট স্বরে বলল, দেখি কতদিন থাকা হয়। কি একটু ভেবে ব্রজের বউ আবার বলল, তা কতদিন বিয়ে হয়েছে? বছর আড়াই। সেলাপুলা? সুলতা এবার মুখে কিছু বলল না, জোরে জোরে মাথা নাড়তে লাগলো। আরও কতক্ষণ প্রশ্নোত্তরের পালা চলতো কে জানে। হঠাৎ ব্রজ বলে উঠল, এবারে গপ্প থামাও, ঢের রাত হয়েছে, রাধা বাড়ার ব্যবস্থা। ব্রজর বউ ব্যস্ত হয়ে উঠে পড়ল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চৌকাঠ পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়ালো সে। আমার চোখে চোখ রেখে বলল, তা রাত দে তো চলিসি, তা আপনারা? আমরা কি? ব্রজের বউ কি বলতে চায় বুঝতে পারলাম না। কইছিলাম কি, আপনারা কি জাত? ব্রাহ্মণ। তাইলে তো বিপদ হলো, আপনাদের একটু কষ্ট করতে হবে যে। সব জোগাড় করে দিচ্ছি, রান্নাটা শুধু। বুঝলাম বিপদটা কোথায়। বললাম, তোমরাই রাধো, আমরা যাত্রাত মানি না। কিন্তু আমরা যে মানি। ব্রজর বউ হাসল। তাহলে থাকে, একটা তো রাত দেখতে দেখতেই কেটে যাবে, রান্নার হাঙ্গামা করে আর দরকার নেই। তাই কখনো হয় নাকি? প্রথমবার এলেন, আর কোনোদিন আসবেন কিনা কে জানে। ভিটেই বসিয়ে উপসি রাখতে পারি। সেই রাত্রেই কোথা থেকে মাছ ডিম জোগাড় করে আনলো ব্রজ। তার বউ নিপুণ ক্ষিপ্র হাতে সব ব্যবস্থা করে দিল এবং সুলতাকে টেনে নিয়ে রাঁধতে বসালো। সুলতা রাঁধছে। অভিজ্ঞতাটা নতুন বটে, চমকপ্রদ। কোনো দিন এর আগে তাকে উনুনের সামনে যেতে দেখেছি বলে মনে পড়ল না। বাধ্য মেয়ের মতো ব্রজের বউয়ের নির্দেশে রাঁধল সুলতা। তারপর আর কিছু বলতে হলো না তাকে। কি এক আত্মবিস্মৃতির ঘোরে আমাকে খেতে দিল, নিজে খেলো। আশ্চর্য, রেঁধে খাওয়ানো তো দূরের কথা, এই সুলতা বিয়ের পর আমার খাবার সময় কাছে এসে বসেনি পর্যন্ত। তবে কি এই প্রৌঢ় দম্পতি তার চেতনায় ধীরে ধীরে সঞ্চারিত হয়ে গেছে? খাওয়া দাওয়ার পর দুজনে শুতে গেলাম। ব্রজ বড় ঘরখানা আমাদের ছেড়ে দিয়েছে। ব্রজের বউ পরিপাটি বিছানা পেতে মশারি টাঙিয়ে দিয়ে গেছে। সকালবেলা যে মন নিয়ে শ্যামবাজার থেকে বেরিয়েছিলাম, তার বিন্দুমাত্রও যদি অবশিষ্ট থাকতো
এই ঘরখানাকে যৌতুগৃহ ছাড়া ভাবতেই পারতাম না। কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর রং বুঝি বদলে গেছে। ঘরে ঢুকে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সুলতা। বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থেমে আবার ক্ষেপে উঠেছে। কত কত কাল পর মনে হলো যুগ যুগান্ত পার হয়ে সুলতা আর আমি রাত কাটাবার জন্য একটি ঘরে আবার মিলিত হয়েছি। প্রথমটাই কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ বিছানায় বসে রইলাম। তারপর মাধ্যাকর্ষণের মতো দুর্বার এক টানে কখন যে সুলতার পাশে গিয়ে দাঁড়িয়েছি জানি না। খুব আস্তে ডাকলাম, সুলতা। জানলার বাইরে থেকে মুখ ফেরালো সে। বললাম, ব্রজরা চমৎকার মানুষ, তাই না? নিজেদের নিয়ে দুটিতে বেশ আছে। খুব ভাব স্বামী স্ত্রী, একজনের জন্য আর একজনের। লক্ষ্য করলাম সুলতার ঠোঁট দুটো অসহ্য আবেগে থরথর করতে লাগলো। অস্থির গলায় সে শুধু বলতে পারল, হ্যাঁ, আমরা। তার কাঁধে সস্নেহে একটা হাত রেখে বললাম, হ্যাঁ, আমরাও। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। বাইরে দুর্যোগটা সমানে মাতামাতি করছে, করুক। ভেতরে সুলতা আর আমি পরস্পরের মধ্যে মগ্ন হয়ে গেলাম। বিয়ের আগে পরস্পরকে দেখে আমরা মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি, চমৎকৃতও হয়েছি, কিন্তু মগ্ন হইনি। কে জানতো পরস্পরের মগ্নতাই প্রেম? কে জানতো বর্ধমান জেলার এই দুর্গম অভ্যন্তরটা আমাদের জন্য ভালোবাসার নতুন পাঠ নিয়ে অপেক্ষা করছিল। পরের দিন ভোরেই আবার বেরিয়ে পড়লাম। ব্রজ আর তার বউ একটা দিন থেকে যাবার জন্য খুব পিড়াপিড়ি করলো। আমরা থাকলাম না। বাস রাস্তা পর্যন্ত ব্রজও আমাদের সঙ্গে সঙ্গেই এলো। সেখানে গিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে গেলাম। একটু অবাক হয়েই ব্রজ বলল, ওদিকে ওদিকে গেলেন কেন? পয়ারগঞ্জের বাস তো এদিক থেকে ধরতে হবে। বললাম, পয়ারগঞ্জে যাবার আর দরকার নেই, কলকাতাতেই আমাদের ফিরে যেতে হবে। কথাবার্তার মধ্যে বাস এসে গেল। সুলতাকে নিয়ে উঠে পড়লাম। বিমূঢ়ের মতো ব্রজও দাঁড়িয়েই রইল। ব্রজ কি জানতো আমাদের মৃত বিস্মৃত আত্মাকে তারই বাড়িতে কাল রাতে আমরা ফিরে পেয়েছি? বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।